প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ইনভলভ হয়েছেন। উনি একদিকে ফোন করছেন এরিক অ্যাডামসকে যাতে করে সে এই নির্বাচন থেকে বের হয়ে আসে এবং তার থেকে একটি সরকারি পদ দেওয়া হবে যদি তিনি করে থাকেন। বাকি ক্যান্ডিডেটদেরকে বসিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম প্ররোচনা চলছে। মামদানির তিনটা চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ তার ভোটিং বেসটা বাড়ানো, স্পেশালি আমার আফ্রিকান আমেরিকান। তুমি ডিএসএ মেম্বার এবং এতদিন তুমি বলে এসছো তুমি এই সমস্ত প্রোগ্রেসিভ এলিমেন্টসকে সাপোর্ট করো, এখন তুমি বিপদে পড়ে বলছেন এটা আমার আমার প্ল্যাটফর্ম না। ইন্টারেস্টিংলি আমি ডাকসুর সাথে এই নিউ ইয়র্ক সিটি মেয়রের একটা প্যারালাল ড্র করব। ইন্টারেস্টিং। নিউ ইয়র্ক সিটি যে মেয়র ইলেকশন হতে যাচ্ছে, এরিক অ্যাডামসকে যিনি এখনকার গভর্নর দুঃখিত মেয়র, উনাকে ফোন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং বলেছেন তুমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াও এবং যদি করো তাহলে তোমাকে একটি সরকারি জব দেওয়া হবে, তুমি একটা ফেডারেল তোমাকে একটি পজিশন দেওয়া হবে, তোমাকে কি করতে হবে, ড্রপ আউট করতে হবে এই মেয়র ইলেকশন থেকে। কেন বলে আপনি মনে করেন? জি, অনেক ধন্যবাদ হাসান ফেরদৌস ভাই, আপনি আছেন। ইউজুয়ালি আপনি শুরু করেন, আমি আপনার কথাগুলা খুব শুনি এবং অধিকাংশ কথাই চলে আসে। তো হাবিব ভাই আজকে প্রথমে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তো আমি যেটা শুরু করতে চাই যে লেটেস্ট যে পোলিং গুলো আছে, এটা পোলিং নাম্বার গুলা দিয়ে, যে টু চেইন রিসার্চ পোল আজকেই যে পোলটা রিলিজ করেছে সেখানে দেখাচ্ছে যে জোরান মামদানি 42% মতো শো করছে যে তিনি ভোট পাবেন। সেকেন্ড পজিশনে এন্ড্রু কোমো 26%-এর কাছাকাছি। সো ব্যবধানটা বেশ অনেক, অলমোস্ট প্রায় আমরা যদি দেখি যে 16%-এর মতো ব্যবধান। তারপরে কার্টিস সিলভা রিপাবলিকান ক্যান্ডিডেট যিনি, তিনি 17%-এর মতো ভোট পাবেন। এরিক অ্যাডামস যিনি বর্তমান মেয়র, আপনি যার কথা বললেন, তিনি 10%-এর নিচে 9%-এর কাছাকাছি তিনি পোলিং করছেন এবং একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছেন আরেকজন জিম ওয়ালডেন, তিনি 3%-এর মতো পাবেন। এর বাইরে আরো কিছু পোল আছে, এআরপি নিউ ইয়র্ক গোথাম পোলিং এবং অ্যানালিটিক্স তারা একটা পোল করেছে, সেখানেও মোটামুটি একই রকম। মামদানি পোলিং 41.8% এবং সেকেন্ড থার্ড প্রিটি মাচ সিমিলার। এর বাইরে আমেরিকান পালস রিসার্চ অ্যান্ড পোলিং নামে আর একটা সংস্থা পোলিং করেছে, তারা মামদানিকে প্রায় 36.9% বলছে যে মামদানি ভোট পাবে। কোমো ভোট 24-এর মতো, সিলভা 16 এবং অ্যাডামস 11। সো ইন্টারেস্টিংলি আপনি আপনার ভূমিকাতে বাংলাদেশের ডাকসু নির্বাচনের কথা বলছেন এবং ইন্টারেস্টিংলি আমি ডাকসুর সাথে এই নিউ ইয়র্ক সিটি মেয়রের একটা প্যারালাল ড্র করব। ইন্টারেস্টিং। সো মামদানিকে অনেকেই অপছন্দ করে, কারণ ডেফিনেটলি উই হ্যাভ নিউ ইয়র্ক সিটি উইচ ইজ দ্য মোস্ট প্রোগ্রেসিভ সিটি ইন দ্য ওয়ার্ল্ড, নট শুধু আমেরিকার না, সারা বিশ্বের একটা প্রোগ্রেসিভ শহর। এবং এখানে উই হ্যাভ দ্য ড্রব্যাক অফ 9/11, যেখানে কিছু সন্ত্রাসী টুইন টাওয়ারে বিমান হামলা চালিয়েছিল এবং এটার পরিপ্রেক্ষিতে ডেফিনেটলি আমেরিকাতে নতুন করে ইসলামোফোবিয়ার যে উত্থান ঘটেছিল সেটা কিন্তু নিউ ইয়র্ক সিটির মধ্যেও প্রবল। এবং হাসান ভাই, আপনারা যারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন, আপনারা ফার্স্ট হ্যান্ড এটার উইটনেস যে কিভাবে ইসলামোফোবিয়াটা ছিল। সেই সময় আমরা দেখেছি যে অনেক মহিলা হিজাব পরে বাইরে বের হতে ভয় পেত, অনেক লোক তাদের দাড়ি রাখা নিয়ে বিব্রত হতো, দাড়ি কেটে ফেলেছে, মুসলমান নাম চেঞ্জ করে একটু আমেরিকান সাউন্ডিং নেম রেখেছিল। সেই ব্যাকড্রপে একজন মুসলমান ক্যান্ডিডেট তিনি, এবং হি ইজ নট মানে এগেন হি ইজ নট রানিং অ্যাজ এ মুসলিম ক্যান্ডিডেট, বাট হি ইজ নট হাইডিং হিজ আইডেন্টিটি। তিনি কিন্তু আনঅ্যাপোলজেটিক ভাবে তার আইডেন্টিটিকে এমব্রেস করছেন। এবং নিউ ইয়র্ক সিটি হলো এমন একটা শহর যে শহরে আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি ইহুদি ঘনবসতিপূর্ণ একটা শহর। শুধু তাই না, এখানে জায়নিস্টদের, শুধু ইহুদি না, জায়নিস্টদের যে প্রভাব এর বাইরে কোনো অফিসিয়ালি এর বাইরে থাকতে পারেন না। ইনফ্যাক্ট আমরা দেখেছিলাম যে মাইকেল ব্লুমবার্গ, যিনি একজন রিপাবলিকান জিউইশ, তিনি নিউ ইয়র্ক শহরের মেয়র ইলেক্টেড হয়েছেন। সো এই ব্যাকড্রপে একজন
আনঅ্যাপোলজেটিক গাজার ব্যাপারে অ্যাডভোকেসি করেন, তিনি ইসরায়েলের গাজার ভূমিকা নিয়ে তিনি সমালোচনা করেছেন। এরকম সমালোচনা করে নিউ ইয়র্ক সিটিতে মেয়র তো দূরের কথা, কাউন্সিলম্যান কিংবা ইভেন কোনো অ্যাসেম্বলিম্যান হওয়াও ডিফিকাল্ট, সেখানে তিনি এই রিস্কটা নিয়েছেন আনঅ্যাপোলজেটিক ভাবে। সো এটার ড্রব্যাকটা আমি এই জন্য বললাম যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি আপনি দেখেন যে দেয়ার ইজ সামথিং সিমিলার দ্যাট ইজ হ্যাপেনিং। ঢাকা ইউনিভার্সিটিতে এমন একটা দল এখন মানে প্রিজাম্পটিভ উইনার, যাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, এবং তাদের বিরুদ্ধে যে ক্যাম্পেইন গুলো করা হচ্ছে এটার সাথেও ইসলামোফোবিক ক্যাম্পেইনের একটা সিমিলারিটি আছে। এখন তাকে মামদানিকে আমরা যে পোলের কথা বললাম, সেই পোলের আর একটা অল্টারনেটিভ হাইপোথেটিক্যাল পোলও হয়েছে, যদি সবগুলা ক্যান্ডিডেট একত্রিত হয়ে নির্বাচন করে তাহলে কি অবস্থা দাঁড়াবে। এবং পোল বলছে যে যদি এভরি আদার ক্যান্ডিডেট ড্রপস আউট বাট এন্ড্রু কোমো, তাহলে পরে এন্ড্রু কোমো 52% ভোট পাবেন এবং মামদানি তার 42%টাই ধরে রাখতে পারবেন। সো এই কারণে বাকি ক্যান্ডিডেটদেরকে বসিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম প্ররোচনা চলছে। সো আমরা এটার পরিপ্রেক্ষিতে আপনি যেটা বললেন যে এরিক অ্যাডামসকে সরকারি একটা কাজ দেওয়া, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কোনো একটা কাজ দেওয়ার একটা অফার আসছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। তারপরে সিলওয়াকেও বলা হচ্ছে যে তিনি সরে যাক, তাকেও একটা পজিশন দেওয়া হবে। তো আমরা যদি ঢাকা ডাকসু নির্বাচনের ক্ষেত্রে দেখি যে সাদিক কায়েম প্রিজাম্পটিভ উইনার, তিনি জয়ী হতে যাচ্ছেন, তার বিরুদ্ধে একটা যদি ইউনাইটেড একটা ফ্রন্ট দাঁড় করানো যায়, কোনো একটা একক ক্যান্ডিডেট, তাহলে পরে তাকে হারানো যাবে। নিউ ইয়র্ক সিটিতেও কিন্তু সিমিলার একটা লক্ষণ আমরা দেখছি। আমরা সো এখানে যদি আমরা কম্পেয়ার করি যে সাদিক কায়েম, ইফ ইউ অ্যাসিউম সাদিক কায়েম হলো এন্ড্রু কোমো, প্রভার্বিয়াল ইস্টাবলিশমেন্ট ক্যান্ডিডেট হলো ছাত্র দলের আবিদ, এটা হলো এন্ড্রু কোমো, রাইট? সো তারপরে হলো রক্ষণশীলদের কিংবা উমামা ফাতেমা, তিনি একজন পপুলার ক্যান্ডিডেট, তিনি প্রবাবলি সামবাডি লাইক সিলওয়াকে তিনি রিপ্রেজেন্ট করেন, এবং এরিক অ্যাডামস হলো আব্দুল কাদের। সো আমি যদি দেখি যে এই তিনজনকেও কিন্তু বসিয়ে একটা সাদিক কায়েমের বিরুদ্ধে ইউনাইটেড ক্যান্ডিডেট দেওয়ার কিন্তু একটা প্রচেষ্টা চলছে। ধন্যবাদ। নিউ ইয়র্ক সিটিতে যদি কোনোভাবে মামদানির বিরুদ্ধে একটা ইউনাইটেড ফ্রন্ট তৈরি করা যায়, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে দে ক্যান হাইপোথেটিক্যালি, তারা সবগুলা, যদিও এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবাই যদি বাও আউটও করে, অ্যান্ড্রু কোমো হ্যাজ এ ক্রেডিবিলিটি প্রবলেম, তিনি শেষ পর্যন্ত হি ওয়ন্ট বি এবল টু পুল। কিন্তু প্রবলেম হলো যে এরিক অ্যাডামস মনে করে যে তিনি জিততে পারবেন, সিলওয়া মনে করে যে হি হ্যাজ এ গুড শট এট ইট, এভরিবডি থিংকস দে গোনা উইন। ওকে, তো এই জন্য তারা কেউই কিন্তু ছাড় দিচ্ছেন না, যার কারণে মোটামুটি ভাবে মামদানির জয়টা নিশ্চিত হয়ে যাচ্ছে। এবং আমরা আরো দেখছি যে প্রাইমারি ক্যাম্পেইনে, কারণ প্রাইমারি ক্যাম্পেইনটা হলো শুধুমাত্র ডেমোক্রেটিক বেজে, সো যে পরিমাণ প্রোগ্রেসিভ আইডিয়া নিয়ে মামদানি কথা বলছেন, যখন ওপেন ইলেকশন হচ্ছে সেখানে হি ইজ গোয়িং টু রিচ আউট টু ইভেন কনজারভেটিভ ভোটার্স অ্যাজ ওয়েল, তিনি কিন্তু তার প্রোগ্রেসিভ টোনটাকে একটু টোন ডাউন করছেন যাতে করে হি ক্যান স্টিল অ্যাপিল টু অফ হিজ কনজারভেটিভ বেস। সো ইটস ইন্টারেস্টিং। আমি যে প্যারালাল দিলাম, এই প্যারালালটা এক্স্যাক্টলি হয়তো খাপে খাপে মিলে যাবে না, বাট দ্য আইডিয়া ইজ যে একটা প্রিজাম্পটিভ উইনারকে ঠেকানোর জন্য সবাই একত্রিত হওয়ার যে একটা প্রচেষ্টা, এটা বিদ্যমান। কিন্তু আমি মনে করি যে এটা খুব একটা হালে পানি পাবে না, কারণ এরিক অ্যাডামস ইজ অ্যাডামেন্ট এবং সিলওয়া তো রিপাবলিকান ক্যান্ডিডেট, সে কেন বসবে। সো ওভারঅল অল দিস ডিভিশনস ইটস অ্যাকচুয়ালি হেল্পিং জোহরান মামদানি, এবং এই কারণে তার জনপ্রিয়তা আরো বাড়ছে যে একজন, আপনি যেটা বললেন যে ইস্টাবলিশমেন্ট ডেমোক্রেটরা তাকে পছন্দ করছে না, হাকিম জেফরিজ, চাক শুমার এখনো পর্যন্ত অফিসিয়ালি এন্ডোর্স করেননি জোহরান মামদানিকে। সো এই কারণে তারাও কিছু ব্যাকল্যাশ ফেস করছেন। অনেকে বলছে যে জোহরান মামদানির কে যদি সমর্থন না করে তাহলে পরে হাকিম জেফরি উড বি প্রাইমারি, চাক শুমার উড বি প্রাইমারি, চাক শুমারকে প্রাইমারি করা হবে, মোটামুটি এটা অনেকটাই নিশ্চিত। সো এই জন্য মানে একটা ইন্টারেস্টিং একটা সিনারিও তৈরি হচ্ছে এনওয়াইসি। We'll see how that pans out. আমার কাছে মনে হচ্ছে যে at the end of the day
still Mamdani is going to pull a win. থ্যাংক ইউ হাসান ফেরদৌস, আপনার কাছে যাচ্ছি। আমরা বেশ কবার আপনার কাছ থেকে শুনেছি যে আপনি একটি ডাইসেক্টিং একটা পরিসংখ্যান আমাদের দিয়েছেন। সেটি হচ্ছে যদি এই 3-4 এরকম প্রতিযোগী না থাকে, বেশ কয়েকবার বলেছেন, সেই ক্ষেত্রে মামদানির জন্য জয়ী হওয়াটা কঠিন হবে এবং এটি হতে পারে বলে আপনি আশঙ্কা করছিলেন। এখন আমরা দেখছি সেই আশঙ্কাটি বাস্তবে রূপ নিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ইনভলভ হয়েছেন। উনি একদিকে ফোন করছেন এরিক অ্যাডামসকে যাতে করে সে এই নির্বাচন থেকে বের হয়ে আসে এবং তার থেকে একটি সরকারি পদ দেওয়া হবে যদি তিনি করে থাকেন। এবং আমার মনে হয় না এরিক অ্যাডামসের খুব একটি চয়েস আছে। তার কারণ হচ্ছে যে অ্যালিগেশনগুলো তার বিরুদ্ধে আছে, এটি ড্রপ করার জন্য কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সহযোগিতা করেছেন বলে নানা অ্যালিগেশন আছে, গুজব আছে, এখনো প্রমাণিত নয়, কিন্তু আমরা জানি এটি একটি ব্যাপার। সেক্ষেত্রে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সর্বত্র সহযোগিতা করবেন অ্যান্ড্রু কোমোকে। একই সাথে আমরা দেখছি যে মামদানি কিছুটা হলেও তার অবস্থানের কিছু কিছু বিষয় পরিবর্তন করেছেন। সেটি আপনার কাছে শুনবো আমরা, কোন সেই সমস্ত বিষয়, কেন, এবং যদি সেটি করেই থাকেন তিনি, তাহলে তার যে বেস আছে, তার যে প্রোগ্রেসিভ ভোটার আছে, তারা কি তার উপর আসলে বিরূপ হবে কিনা, হতে পারে কিনা, সেটিরও প্রভাব কেমন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ হাবিব ভাই, তাকিব ভাই, সালাম আলাইকুম। আজকের খবর, এই মুহূর্তে খবর বলি আমি আপনাকে, যে হোয়াইট হাউস থেকে কনফার্ম করা হয়েছে যে কথা হয়েছে এরিক অ্যাডামসের সাথে এবং তাকে সৌদি আরবে রাষ্ট্রদূতের পদ অফার করা হয়েছে। ওয়ান্ডারফুল। আজকের খবর এটা। এবং A thief will go to Saudi Arabia. That's nice. এবং আমাদের অ্যাডামস সাহেব বলেছে যে আমাকে কোনো ফর্মাল অফার করা হয়নি, আমি সেবা করতে প্রস্তুত আছি দেশের জন্য, যদি প্রয়োজন পড়ে যাবো, না করেন তিনি। আর জবাবে ট্রাম্প সাহেব বলেছেন যে ইটস এন্টায়ারলি আপ টু হিম, উনি কি চান, কিন্তু অফার ইজ দেয়ার। অফার ইজ দেয়ার, ওকে। তো কি দাঁড়ালো, এই অ্যানালিসিস আগে আমাদের নকিব ভাই করেছেন। হ্যাঁ, অঙ্কতে কি বলে, অঙ্কতে বলে যে আমাদের মামদানি সাহেবের পক্ষে 50+ তিনি ভোট পাচ্ছেন না এখন পর্যন্ত, 42%, বেড়ে হয়তো বা 43-44%। তাকে জিততে 50+ পেতে হবে, তিনি পাচ্ছেন না। এই অঙ্কটা মাথায় রেখেই চেষ্টা হচ্ছে অন্যদেরকে একসাথে একাট্টা করা। এবং মাথা রাখবেন যেটা করছে, উদ্যোগটা কোত্থেকে আসছে, হোয়াইট হাউসের কাছ থেকে। হোয়াইট হাউস মানে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই শহরে কিন্তু খুব একটা পপুলার একজন লোক, কিন্তু পপুলার থেকে বলছি আমি যে এই শহরে তিনি তার জনসমর্থন তার প্রথমবারের তুলনায় 7% বাড়িয়েছেন, 20 থেকে 27% তিনি বাড়িয়েছেন। তার মানে এই শহরে তার সমর্থন বাড়ছে, কমছে না, এটা একটা দিক। আমি আগে বলেছিলাম যে মামদানির 3টা চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ তার ভোটিং বেসটা বাড়ান, স্পেশালি অ্যামাং আফ্রিকান আমেরিকানস। আমরা জানি যে গত নির্বাচনের প্রাইমারিতে মামদানি ভালো করেননি, মূলত ব্রঙ্কসে এবং আফ্রিকান আমেরিকানস। খুব ভালো করেছেন কে, কুমো সাহেব এবং আফ্রিকান আমেরিকানস। ফলে মামদানিকে জিততে হলে খুব দরকার পড়বে এই আফ্রিকান আমেরিকান বেসটাকে হাতের মধ্যে আনা। এটা 1 নম্বর চ্যালেঞ্জ তার। 2 নম্বর চ্যালেঞ্জ তার এই কমিউনিস্ট লেভেলটা। ট্রাম্প সাহেব তাকে কমিউনিস্ট বলেছেন, আমাদের কুমো সাহেব তাকে ডেঞ্জারাস বলেছেন, একই কথা বলেছেন আমাদের এরিক অ্যাডামস সাহেব। ট্রাম্প সাহেব তো তাকে 100% লুনাটিকও বলেছেন, 1% পাগল তাকে বলেছেন। এবং মামদানির কিছু কিছু ইস্যু আছে যেগুলি এই শহরের মেইন স্ট্রিম বা সেন্ট্রিস্ট অথবা রাইট লিনিং লোকদের কাছে জন্য ভীতিকর। তিনি আগে বলেছেন, আপনারা জানেন, ডিফান্ড দ্য পুলিশ। তিনি এর আগে বলেছেন মিলিয়নিয়ারদের প্রয়োজন নেই, লেট দেম গো। তিনি এই শহরে প্রস্টিটিউশনকে ডিক্রিমিনালাইজ করতে চান, আইনসিদ্ধ করতে চান, ইত্যাদি, যে সবই খুবই লেফট লিনিং। এবং ডিএসএ, তার যে পার্টি, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা, তার চার্টারের মধ্যে আছে। আরো আছে কি, যে মিসডিমিনার তুলে নিতে হবে, ছোটখাটো ক্রাইম যে হয় সেই ক্রাইমগুলিকে আর ধর্তব্য আনতে হবে না, কেমন। আরো আছে কি, যে লোকাল জেল থাকতে পারবে না, জেল শহরের বাইরে দূরে থাকবে, লোকাল কোনো জেল থাকবে না, ইত্যাদি ইত্যাদি। খুবই এই শহরের জন্য এবং মধ্যবর্তী লোকদের জন্য এটা একটা এক্সট্রিম লেফট লিনিং একটা পলিটিক্স।
মামদানি সাহেব গত সপ্তাহে ফর্মালি ডিসোসিয়েট করেছে নিজেকে, দূরত্ব বলছে এটা আমার প্ল্যাটফর্ম না, আমার প্ল্যাটফর্ম পড়তে চাও আমার ওয়েবসাইটে যাও, এটা আমার প্ল্যাটফর্ম না। কিন্তু এই আর্গুমেন্ট কি ধোপে টিকবে? তুমি ডিএসএ মেম্বার এবং এতদিন তুমি বলে এসছো তুমি এই সমস্ত প্রোগ্রেসিভ এলিমেন্টস কে সাপোর্ট করো, এখন তুমি বিপদে পড়ে বলছেন এটা আমার 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 প্ল্যাটফর্ম না, তাকে খুব ধোপে টিকবে? যেমন গাজাতে তার বিরুদ্ধে অভিযোগ কি, তিনি স্লোগানটা আছে যে গ্লোবালাইজ ইন্তিফাদা, তার পক্ষে তিনি ছিলেন, এখন তার চিন্তার পক্ষে নন। ফলে আপনি যেটা বললেন যে এই অবস্থান শিফট করার ফলে তার যে মেইন বেস আমেরিকা নিউ ইয়র্কের প্রোগ্রেসিভ বেসটা, ছাত্ররা, যুবকরা, তরুণরা, আমাদের মতো অভিবাসীরা, তারা কি তার প্রতি বিরক্ত হবে? নিউ ইয়র্ক টাইম বলছে যে এখন পর্যন্ত এমন লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা, রিভল্ট নেই এখন পর্যন্ত, কিন্তু হবে না যে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমার বিগেস্ট ফ্যাক্টটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাহেবের ডিরেক্ট ইনভলভমেন্ট। ট্রাম্প সাহেবকে আমি এই মুহূর্তে মনে করি খুব পাওয়ারফুল একজন লোক, আমরা তাকে ঠাট্টা করতে পারি, বাট ই ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল একটা প্রেসিডেন্ট, এবং ইফ হি ইনজেক্টস হিমসেলফ ইনটু আওয়ার পলিটিক্স হি ক্যান বি এ বিগ ফ্যাক্টর। ফলে আমি অনেস্টলি বলি যতটা নকিব ভাই অপটিমিস্টিক, অতটা আমি অপটিমিস্টিক না, কিন্তু কারণ এই শেষ সময়ে তার ব্যক্তিগত ইস্যুগুলি সামনে আনা হবে, কোথায় তিনি ভুল করেছেন, কোথায় তিনি কি বলেছেন, জানি এদেশে এই শহরের রাইট লিনিং গ্রুপটা খুব সোচ্চার না। বিশেষ করে বলছি আমি, সবচেয়ে বড় ক্যাম্পেইন করছে তার বিরুদ্ধে জানেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে কাস্তিনি, তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, তার প্রায় মিলিয়ন মতো তার অ্যাপার্টমেন্ট, মিলিয়ন হলো লক্ষ লক্ষ তার অ্যাপার্টমেন্ট আছে। ট্রাম্পদানির একটা মেইন স্টেক তার প্ল্যাটফর্মে যে রেন্ট স্টেবিলাইজ অ্যাপার্টমেন্টের দাম বাড়ানো যাবে না। তো কাস্তিনি সাহেবের সব অ্যাপার্টমেন্ট আছে রেন্ট স্টেবিলাইজ, তিনি অলরেডি বলেছেন যত টাকা লাগে আমি খরচ করবো এই লোকটা ঠেকানোর জন্য। ফলে ক্লিয়ারলি দের ইজ এ ক্যাম্পেইন, খুব কনসার্টেড ক্যাম্পেইন মামদানিকে ঠকানোর জন্য, হারানোর জন্য। মামদানি যদি তার বেসটা না বাড়াতে পারে, আমরা কি দেখলাম এই সর্বশেষ জনমত জরিপ কি দেখতে পাচ্ছি আমরা, বেস কিন্তু বাড়ছে না, তার সাপোর্ট কিন্তু রাফলি 42% স্ট্যাটিক হয়ে আছে, যেটা আপনি আজকের রিয়েল ক্লিয়ার পলিটিক্সের অ্যাভারেজ দেখেন, যে অ্যাভারেজ তার 38.2%, নট ইভেন 42। ফলে আমি লিটল ওয়ারিড। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।